আপনাদের নিজেদের চ্যানেল লাভ 0.1-এ আপনাদের স্বাগত। আমাদের আজকের গল্প হল অচেনা ছায়া। আজ সকাল থেকেই সায়ান্ননীর বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে থাকা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ভবেশবাবুর দৃষ্টি গেটের বাইরের ফাঁকা রাস্তার দিকে স্থির হয়েছিল। প্রতিটি রিকশা বা গাড়ির শব্দে তার বুকের ভেতর একটা চাপা আশা জেগে উঠত, আর পরক্ষণেই দীর্ঘশ্বাসের সাথে তা মিলিয়ে যেত। প্রায় 2 বছর হতে চলল তার এই আশ্রমে আসার। 2 বছর আগে আজকের দিনেই তার নাতনির অন্নপ্রাশনে ছেলে আর পুত্রবধূ এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছিল। আলো ঝলমলে সেই বাড়িতে ভবেশবাবুকে একবারও ভেবেছিলেন যে ওটাই তার নিজের ভিটে কাটানোর শেষ আনন্দের দিন। অনুষ্ঠানের মাসখানেক পরেই ছেলে সৌমিক আর পুত্রবধূ রূপা শহরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাবা, আমরা নতুন কেনা ফ্ল্যাটে উঠছি, কিন্তু সেখানে এখনো রঙের কাজ আর ইন্টেরিয়রের কাজ চলছে। ওই ধুলো আর রঙের গন্ধে তোমার তো আবার শ্বাসকষ্ট শুরু হবে, সৌমিক অত্যন্ত চিন্তিত মুখে বলেছিল। মাত্র 2 মাসের তো ব্যাপার, তুমি সায়ান্ননীরে কিছুদিন থেকে যাও। ওখানে সমবয়সী বন্ধু পাবে, লাইব্রেরি আছে, সময় ভালো কাটবে। কাজ শেষ হলেই আমরা নিজে এসে তোমাকে আমাদের নতুন রাজপ্রাসাদে নিয়ে যাব। ভবেশবাবু এক বুক কষ্ট চেপেও রাজি হয়ে গিয়েছিলেন। যাক, ছেলেটার উন্নতি হয়েছে, গুছিয়ে নিক, এই ভেবে তিনি নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন। কিন্তু যখন নতুন ফ্ল্যাটের কাজ শেষ হল, তখনও তাকে নিতে কেউ এলো না। মাস পেরোলে ভবেশবাবু নিজেই ছেলেকে ফোন করেছিলেন। আরে বাবা, অফিসে আমার এত কাজের চাপ যে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না। আর রূপাও তো ওর বুটিকের ব্যবসা নিয়ে সারাদিন ব্যস্ত। তুমি এলে তোমায় সময় দেব কি করে? একা একা ওই ফ্ল্যাটে তুমি বোর হয়ে যাবে। তার চেয়ে তুমি সেখানেই থাকো, আমরা সময় পেলেই গিয়ে তোমাকে নিয়ে আসব। সেই সময় আর কখনো আসেনি। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আশ্রমের অন্যান্য আবাসিকরা তাকে অনেক আগেই বুঝিয়েছিলেন, মাস্টারমশাই, নিজেকে আর মিথ্যে আশা দেবেন না, এগুলো সব দায় এড়ার কৌশল, কেউ আর আপনাকে নিতে আসবে না। প্রথম প্রথম ভবেশবাবুর মন প্রতিবাদ করে উঠত। আমার সৌমিক তেমন ছেলেই নয়, তিনি নিজেকে বোঝাতেন। কিন্তু যখন মাসের পর মাস গড়িয়ে গেল এবং ফোনেও ব্যস্ততার অজুহাত ছাড়া আর কিছুই জুটল না, তখন তার বিশ্বাসও শুকনো পাতার মতো ঝরে গেল। তার ভেতরে এই কঠিন সত্যটা গেঁথে গেল যে নিজের বাড়িতে তার আর ফেরা হবে না। প্রতি ছুটির দিনে ভবেশবাবু নিজের ইস্ত্রি করা ধুতি পাঞ্জাবি পরে গেটের কাছে অপেক্ষা করতেন। কিন্তু সকাল গড়িয়ে বিকেল হতো, রাস্তার ধুলো উড়িয়ে গাড়িগুলো চলে যেত, কিন্তু সেই পরিচিত গাড়িটা কখনো এসে থামত না। তবে আজকের দিনটি ছিল এক অন্যরকম আবেগের। আজ তার আদরের নাতনি তিতলির 10ম জন্মদিন এবং শহরের নামকরা রবীন্দ্র ভবনে তার জীবনের প্রথম একক শাস্ত্রীয় নৃত্যের অনুষ্ঠান। ছেলের প্রতি অভিমান হয়তো পাহাড় প্রমাণ হয়ে গিয়েছিল, কিন্তু নাতনির প্রতি ভালোবাসার শিকড়টা তার হৃদয়ের অনেক গভীরে প্রথিত ছিল। তিনি শুধু দূর থেকে কেবল একবার তার তিতলিকে স্টেজে নাচতে দেখতে চাইতেন। সারা সকাল নিজের ঘরের জানালায় দাঁড়িয়ে থাকতে থাকতে তার ভেতরের সবটুকু সংযম যেন ভেঙে পড়ল। তার আত্মসম্মানের যে দেয়াল তিনি 2 বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছিলেন, আজ তা এক মুহূর্তের আবেগে চুরমার হয়ে গেল। এক তীব্র জেদ তার দুর্বল শরীরটাকে আবার শক্ত করে তুলল। না, আজ আমি আমার দাদাই ভাইয়ের নাচ দেখতে যাবই, যা থাকে কপালে। কিন্তু তিনি খুব ভালো করেই জানতেন, যদি তিনি তার নিজের পরিচয় রবীন্দ্র ভবনে যান, তবে হয়তো মূল ফটক থেকেই তাকে তাড়িয়ে দেওয়া হবে। রূপার সেই বিরক্তিমাখা মুখটা তার চোখের সামনে ভেসে উঠল, যেখানে শ্বশুরের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ছিল না, ছিল শুধুই তাচ্ছিল্য। সৌমিকও হয়তো লোকলজ্জার ভয়ে সিকিউরিটি গার্ড দিয়ে তাকে বের করে দেবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সেখানে সম্পূর্ণ ছদ্মবেশে যাবেন। তবে আশ্রমের সুপারিনটেন্ডেন্ট মিস্টার চ্যাটার্জির কাছ থেকে অনুমতি নেওয়া তখনও বাকি। তিনি চ্যাটার্জিবাবুর কেবিনে গিয়ে দাঁড়ালেন। মানুষটি বদরাগী হলেও ভেতর থেকে দয়ালু ছিলেন। কি ব্যাপার ভবেশবাবু, কিছু বলবেন? তিনি জিজ্ঞেস করলেন। ভবেশবাবু নিজের কণ্ঠস্বরে যতটা সম্ভব অসহায়তা ফুটিয়ে তুলে বললেন, স্যার, আমাকে আজ রাত পর্যন্ত একটু বাইরে যাওয়ার অনুমতি দিতে হবে। আমার এক পুরনো ছাত্র হাসপাতালে ভর্তি, অবস্থা খুব খারাপ। শেষবার একবার দেখতে চাইছে আমাকে। এত বড় একটা মিথ্যে কথা বলার সময় তার গলা কাঁপছিল, বুকটা ধরফর করছিল। সারা জীবন সততার সঙ্গে শিক্ষকতা করেছেন, আর আজ নিজের ছেলের অনুষ্ঠানে যাওয়ার জন্য তাকে মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে। চ্যাটার্জিবাবু তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন।
ওই বয়স্ক মানুষটার চোখের গভীরে লুকিয়ে থাকা এক অব্যক্ত যন্ত্রণা হয়তো তিনি পড়তে পেরেছিলেন। তাই আর দ্বিরুক্তি না করে পাস বইটা এগিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, এখানে সই করে দিন, তবে খেয়াল রাখবেন রাত 9টার মধ্যে যেন ফেরা হয়। আজ্ঞে হ্যাঁ, বলে তিনি বেরিয়ে এলেন। এবার তাকে নিজের পরিচিতিকে, একজন সম্মানিত শিক্ষকের সত্তাকে কয়েক ঘণ্টার জন্য মুছে ফেলতে হবে। ভবেশ মাস্টারকে পেছনে ফেলে এমন এক রূপ ধারণ করতে হবে যাকে কেউ চিনতে না পারে। এমনিতেই অযত্ন আর একাকিত্বে তার শরীর অনেকটাই ভেঙে গিয়েছিল। বয়সের ভারে মেরুদণ্ড একটু ঝুঁকে গিয়েছিল। মাথা ভর্তি কাঁচাপাকা চুলগুলো এখন প্রায় পুরোটাই সাদা। তবুও তিনি কোনো ঝুঁকি নিতে চাইলেন না। তিনি আশ্রমের মালি রামুর কাছে গেলেন। রামুর কাছ থেকে তার পুরনো তালি দেওয়া একটা খাকি রঙের শার্ট আর একটা ময়লা মাফলার চেয়ে নিলেন। রামু, আমার বড্ড শীত শীত করছে, তোর ওই মোটা মাফলারটা আজ আমাকে দে তো হাই। রামু হাসি মুখে সেটা দিয়ে দিল। ভবেশবাবু সেই খাকি শার্টটা পরলেন। তারপর নিজের সেই পরিচিত সোনালি ফ্রেমের চশমাটা খুলে বাক্সে রেখে দিলেন। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো ঠিকই, কিন্তু তার কাছে এখন এটাই প্রয়োজন। তিনি বাজার থেকে কেনা সস্তা দামের একটা কালো চশমা চোখে পড়লেন, যা দিয়ে কোনো রকমের রাস্তা দেখা যায়, আর মাথার বেশিরভাগ অংশ এবং কান গলা রামুর সেই ময়লা মাফলার দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলেন ভবেশবাবু। না, এ ভবেশ মাস্টার নয়। এ যেন রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কোনো এক ক্লান্ত সর্বশান্ত দিনমজুর। তিনি নিজের হাঁটার ধরনটাও বদলে ফেললেন। একটু বেশি কুঁজো হয়ে পা টেনে টেনে হাঁটার অভ্যাস করলেন। এখন আর তিনি সৌমিকের বাবা নন, তিতলির দাদু নন। তিনি শুধুই একজন নাম গোত্রহীন খেটে খাওয়া বৃদ্ধ, যাকে শহরের ভিড়ে কেউ ফিরেও দেখবে না। আশ্রমের বাইরে এসে একটা লোকাল বাসে চেপে তিনি শহরের দিকে রওনা দিলেন। অনেক দিন পর শহরের কোলাহল তার কানে আসছিল। বাস থেকে নেমে যখন তিনি রবীন্দ্র ভবনের বিশাল গেটের সামনে এসে দাঁড়ালেন, তার বুকটা ধড়াস ধড়াস করতে লাগল। চারদিকে দামি দামি গাড়ি, ঝলমলে আলোর রোশনাই আর ভিআইপি অতিথিদের আনাগোনা। মূল ফটকে কড়া পাহারাদার। এদিক দিয়ে ঢোকার কোনো উপায় নেই। তিনি পেছনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করলেন, যেদিক দিয়ে ক্যাটারিংয়ের লোক এবং স্টেজ কর্মীরা যাতায়াত করছিল। সেখানে ক্যাটারিংয়ের দায়িত্বে থাকা ম্যানেজারকে গিয়ে তিনি হাত জোড় করে বললেন, বাবু, আমি খুব গরিব মানুষ। আজ কি আমাকে কোনো ফুড ফরমাস খাটার কাজ দেওয়া যায়? আপনাদের এঁটো বাসন মেজে দেব, বিনিময়ে দুটো খেতে দিলেই হবে। ম্যানেজার প্রথমে তাকে তাড়িয়ে দিতে চাইলেও লোক কম থাকায় রাজি হয়ে গেল। ঠিক আছে, ওই কোনায় গিয়ে এঁটো প্লেটগুলো পরিষ্কার কর, আর বেশি কথা বলবি না। ভবেশবাবু কোনো প্রতিবাদ না করে চুপচাপ কাজ শুরু করলেন। যে হাত একদিন ব্ল্যাকবোর্ডে চক দিয়ে ছাত্রদের ভবিষ্যৎ গড়েছে, সেই হাত আজ ইঁটো প্লেট ধুতে শুরু করল। একটু পরেই স্টেজে শুরু হলো অনুষ্ঠান। ভেতরে ঢোকার কোনো উপায় নেই। তিনি শুধু ব্যাকস্টেজ থেকে ভেসে আসা গানের সুর আর ঘুঙুরের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তিনি বুঝতে পারছিলেন তার তিতলি এখন স্টেজে। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। অনুষ্ঠানের মাঝপথে বিরতি ঘোষণা করা হল। ম্যানেজার এসে ভবেশবাবুকে ধমক দিয়ে বলল, এই বুড়ো, শুধু বাসন মাজলে হবে না, এই ট্রেতে করে কফি আর স্ন্যাক্স নিয়ে ভিআইপি লাউঞ্জে দিয়ে আয়। সব বড় বড় বাবুরা বসে আছেন, সাবধানে দিবি। ভবেশবাবুর বুকটা ছ্যাঁত করে উঠল। ভিআইপি লাউঞ্জ, সেখানেই তো সৌমিক আর রূপা থাকবে। তিনি সাহস জুগিয়ে কাঁপা কাঁপা হাতে ট্রেটা তুলে নিলেন। মাফলারটা দিয়ে মুখটা আরেকটু ভালো করে ঢেকে নিলেন। কালো চশমাটা যথাস্থানে আছে কিনা দেখে নিয়ে ধীর পায়ে ভিআইপি রুমের দিকে এগোলেন। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক পরিচিত সুগন্ধ তার নাকে এলো। গোটা ঘর শহরের গণ্যমান্য মানুষ, আত্মীয়স্বজন আর ব্যবসায়ীদের ভিড়ে ঠাসা। সোফায় বসে আছে সৌমিক আর রূপা, তাদের মুখে বিজয়ের হাসি। আর ঠিক তার পাশেই বসে আছে তিতলি, পরনে লাল রঙের নাচের পোশাক, কপালে চন্দন। তিতলিকে দেখেই ভবেশবাবুর পা দুটো যেন আটকে গেল। তার ইচ্ছে করছিল ছুটে গিয়ে নাতনিকে বুকে জড়িয়ে ধরেন, তার কপালে হাত রেখে আশীর্বাদ করেন। কিন্তু তিনি নিজের অবস্থান জানতেন। তিনি এখন ভবেশ মাস্টার নন, একজন কেটারিংয়ের বয় মাত্র। তিনি মাথা নিচু করে নীরবে এক কোণ থেকে অতিথিদের কফি পরিবেশন করতে লাগলেন। হঠাৎ সৌমিকের এক ধনী ব্যবসায়ী বন্ধু রতনবাবু চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করে উঠলেন, ভাই সৌমিক, সবই তো দেখলাম, কিন্তু তোমার বাবা ভবেশ কাকুকে তো দেখছি না। উনি তো শাস্ত্রীয় সঙ্গীতের দারুণ ভক্ত ছিলেন,
আজ তিতলির এত বড় একটা দিন, উনি এলেন না? এই প্রশ্নটা যেন একটা চাবুকের মতো আছড়ে পড়ল। কিন্তু সৌমিক আর রূপা বিন্দুমাত্র বিচলিত হল না। রূপা মুখে একটা নকল বিষণ্ণতার হাসি টেনে বলল, আর বলবেন না রতনদা, বাবা তো এখন আমাদের দেশের বাড়িতে আছেন। আমরা তাকে এখানেই রাখতে চেয়েছিলাম, কিন্তু উনি শহরের কোলাহল একদম পছন্দ করেন না। সৌমিক তৎক্ষণাৎ কথার খেই ধরে বুক ফুলিয়ে বলতে শুরু করল, হ্যাঁ রতন, বাবার জন্য আমি আমাদের গ্রামের পুরনো বাড়িটাকে একেবারে নতুন করে সাজিয়ে দিয়েছি। সেন্ট্রাল এসি, মডিউলের কিচেন, সব ব্যবস্থা করে দিয়েছি। বাবার দেখাশোনার জন্য ২ জন ২৪ ঘন্টার আয়া আর একজন নার্স রেখেছি। আমি তো বললাম, বাবা, তোমার যখন যা লাগবে শুধু হুকুম করবে। এই বয়সে একটু শান্তিতে প্রকৃতির কাছাকাছি থাকতে চাইলেন, তাই আর জোর করে এই ভিড়ের মধ্যে আনলাম না। বাবার সুখটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় কথা। এই কথাগুলো শুনে লাউঞ্জে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গেল। রতনবাবু সৌমিকের কাঁধে হাত রেখে বললেন, সত্যি সৌমিক, আজকের দিনে তোমার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। সবাই নিজের বাবা মাকে দূরে সরিয়ে দেয়, আর তুমি তোমার বাবার শান্তির জন্য এত কিছু করেছ। তুমি সমাজের কাছে একটা দৃষ্টান্ত। প্রশংসার এই বন্যায় যখন সৌমিক আর রূপা ভাসছিল, ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা ভবেশবাবুর মনে হচ্ছিল তার কানের কাছে কেউ যেন গরম সীসা ঢেলে দিচ্ছে। যে ছেলে ২ বছর ধরে বাবার একটা খোঁজ নেওয়ার সময় পায়নি, সে আজ সবার সামনে বাবার মিথ্যে রাজকীয় জীবনের গল্প ভেদে নিজেকে মহান প্রমাণ করছে। এই নির্মম পরিহাস, এই চূড়ান্ত ভণ্ডামি আর তিনি সহ্য করতে পারলেন না। কষ্টে, রাগে আর অপমানে তার বুকের ভেতরটা হু হু করে উঠল। তার হাতের গ্রিপ আলগা হয়ে এলো, আর এক বিকট শব্দের সাথে কফি ট্রেটা তার হাত থেকে খসে মেঝেতে আছড়ে পড়ল। দামি চীনামাটির কাপগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। গরম কফি ছিটিয়ে পড়ল চারদিকে। গোটা ঘরের আলোচনা মুহূর্তে থেমে গেল। সবার দৃষ্টি ঘুরে গেল ওই কোণায় দাঁড়িয়ে থাকা অপরাধী, কাঁপতে থাকা বৃদ্ধ মানুষটার দিকে। এই আকস্মিক ঘাবড়ে যাওয়ার ফলে ভবেশবাবু যখন নিচু হয়ে ভাঙা কাপগুলো তোলার চেষ্টা করছিলেন, তখন তার চোখ থেকে সেই কালো চশমাটা খুলে পড়ে গেল, আর মাথা থেকে খসে পড়ল সেই ময়লা মাফলারটা। এক মুহূর্তের জন্য ভিআইপি লাউঞ্জে যেন শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। সত্যিটা আর কারোর চোখের আড়ালে রইল না। যে লোকটাকে সবাই এতক্ষণ সামান্য একজন চাওয়ালা ভাবছিল, সে আর কেউ নয়, স্বয়ং ভবেশ মাস্টার। সেই ভবেশবাবু, যার রাজকীয় জীবনের গল্প সৌমিক একটু আগেই সবাইকে শোনাচ্ছিল। ভবেশদা, তুমি এই পোশাকে এখানে? ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলেন সৌমিকের এক জ্যাঠামশাই। তার চোখ যেন বিস্ময়ে ঠিকরে বেরিয়ে আসছিল। তিনি ভবেশবাবুর আপাদ মস্তক দেখলেন। সেই চোখের তারায় জমে থাকা একরাশ অপমান আর কষ্ট তিনি ঠিকই পড়তে পারলেন। তারপর তিনি রাগে ফেটে পড়ে সৌমিকের দিকে ঘুরে দাঁড়ালেন। সৌমিক, এর মানে কি? তুমি তো এইমাত্র বললে তোমার বাবা দেশের বাড়িতে এসি রুমে বিশ্রাম নিচ্ছেন, নার্স তার সেবা করছে। তাহলে তোমার বাবা এখানে এই ছেঁড়া ময়লা পোশাকে বেয়ারাদের কাজ করছেন কেন? সৌমিক আর রূপার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু আগে তাদের মুখে যে অহংকারের দীপ্তি ছিল, তা এখন চরম লজ্জা আর ধরা পড়ে যাওয়ার কালিমায় ঢেকে গেছে। যে অতিথিরা একটু আগে সৌমিককে দৃষ্টান্ত বলছিল, তারা এখন ছি ছি করতে শুরু করল। সৌমিকের সাজানো মিথ্যের ইমারত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। তোমার এই অবস্থা কেন ভবেশদা? জ্যাঠামশাই আবার জিজ্ঞেস করলেন। ভবেশবাবু একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি কোনো দেশের বাড়িতে নেই দাদা, আমি সায়ান্ননীর বৃদ্ধাশ্রমে থাকি। আমার ছেলেবউ আমাকে ২ মাসের কথা বলে সেখানে রেখে এসেছিল, তারপর আর কোনোদিন ফিরিয়ে নিয়ে যায়নি। কিন্তু আজ আমার তিতলি মায়ের এত বড় অনুষ্ঠান ছিল, আমি নিজেকে আটকে রাখতে পারিনি। আমার এই নাতনিটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। প্রথম নাচের তাল আমিই শিখিয়েছিলাম। ওকে স্টেজে দেখার বড্ড লোভ ছিল দাদা, কিন্তু নিজের পরিচয়ে এলে হয়তো আমাকে গেট থেকেই তাড়িয়ে দেওয়া হতো। তাই এই বেশ ধরে। কথাগুলো শেষ করতে পারলেন না তিনি। কান্নায় তার গলা বুঝে এলো। তার এই কথা শুনে উপস্থিত সবার মাথা লজ্জায় আর শ্রদ্ধায় নিচু হয়ে গেল। সৌমিক আর রূপা মাথা নিচু করে পাথরের মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ একটা ছোট মেয়ে ভিড় ঠেলে দৌড়ে এলো। দাদাই! তিতলি এসে সোজা জড়িয়ে ধরল ভবেশবাবুকে। যে মেয়েটিকে তিনি একটু আগে দূর থেকে দেখছিলেন, সে এখন তার বুকের উপর।
ভবেশবাবু আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি হাউ হাউ করে কেঁদে উঠলেন। তার 2 হাত দিয়ে নাতনিকে শক্ত করে বুকে চেপে ধরলেন। তার কপালে মাথায় অসংখ্য চুমু খেলেন। এই কয়েক মিনিটের আলিঙ্গন যেন তার 2 বছরের জমানো সব না পাওয়ার যন্ত্রণাকে ধুয়ে দিল। তিতলিও তার ময়লা শার্টে মুখ গুজে কাঁদতে লাগল। সেখানকার অনেকেই এই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না। নাতনিকে প্রাণ ভরে আদর করার পর ভবেশবাবু আস্তে আস্তে তাকে নিজের থেকে আলাদা করলেন। তার চোখের জল তখন শুকিয়ে এসেছে, আর তার জায়গায় ফিরে এসেছে এক ঋজু দৃঢ় আত্মসম্মানবোধ। ঠিক সেই সময় ভিড় থেকে এগিয়ে এলো অনির্বাণ। সে ভবেশবাবুর এক পুরনো ছাত্র, এখন শহরের নামকরা উকিল। সে এগিয়ে এসে ভবেশবাবুর পা ছুঁয়ে প্রণাম করল। তারপর অত্যন্ত বিনয়ের সাথে বলল, স্যার, আপনি আমার সাথে চলুন। আমার বাড়িতে আমার বাবা মা নেই। আপনি গেলে সেই জায়গাটা পূর্ণ হবে। আপনাকে আর ওই আশ্রমে ফিরে যেতে হবে না। অনির্বাণের কথায় ভবেশবাবুর মুখে একচিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি সস্নেহে অনির্বাণের মাথায় হাত রেখে বললেন, বেঁচে থাকো বাবা। তোমার এই কথার দাম আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি। কিন্তু বাবা, নিজের হাতে বোনা গাছই যখন আমাকে ছায়া দিতে পারল না, তখন অন্যের গাছের তলায় আমি আশ্রয় খুঁজব কোন লজ্জায়? তাছাড়া আমি আর কারও করুণার পাত্র হয়ে বাঁচতে চাই না। তিনি একবার তার ছেলে আর পুত্রবধূর দিকে তাকালেন। সেই দৃষ্টিতে কোনো অভিশাপ ছিল না, ছিল একরাশ করুণা আর এক চূড়ান্ত বিচ্ছেদ। যেখানে আমার সম্মান নেই, সেখানে আমার কোনো জায়গাও নেই। আমার বর্তমান আর ভবিষ্যৎ ওই সায়ান্ন নীরেই। এই বলে তিনি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন। কেউ তাকে আটকানোর সাহস পেল না। তার হাঁটার মধ্যে এখন আর কোনো জড়তা ছিল না, কোনো কুঁজো ভাব ছিল না। একজন সৎ, আত্মসম্মানী মানুষের মতো মাথা উঁচু করে তিনি বেরিয়ে গেলেন চিরকালের জন্য। পেছনে পড়ে রইল এক নিস্তব্ধ লাউঞ্জ। উপস্থিত অতিথিরা একে একে সৌমিক আর রূপার দিকে ঘৃণাপূর্ণ দৃষ্টি হেনে বেরিয়ে যেতে লাগল। জ্যাঠামশাই যাওয়ার আগে শুধু বলে গেলেন, সৌমিক, তুই শুধু তোর বাবার সাথেই প্রতারণা করিসনি, তুই মানুষ নামের কলঙ্ক। টাকা আর প্রতিপত্তি দিয়ে তুই তোর এই পাপ কোনোদিন মুছতে পারবি না। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রইল এক অহংকারী দম্পতি, যাদের সমস্ত মিথ্যে ভণ্ডামি আজ সমাজের সামনে উলঙ্গ হয়ে গেছে। তাদের সামনে পড়ে থাকা ভাঙা কাপের টুকরোগুলো যেন তাদেরই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া সম্মানের প্রতীক হয়ে রইল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভবেশবাবু যে সিদ্ধান্তটি নিলেন তা কি একেবারে সঠিক ছিল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্পটি আপনাদের হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।